আসসালামু আলাইকুম। আমি সিয়াম আরাফাত, শিক্ষার্থী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গতি অধ্যায়ের থিওরি কভার করার চেষ্টা করব। এই অধ্যায়ের যে যাবতীয় সূত্র রয়েছে সবগুলো সূত্র আমরা দেখার চেষ্টা করব এবং নেক্সট ভিডিও থেকে আমরা এই অধ্যায়ের গাণিতিক প্রবলেমগুলো সলভ করব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমত আমাদের জানতে হবে গতি জিনিসটা কি। গতি এবং স্থিতি এই দুইটা জিনিস আমরা সাধারণত জানি যে একটা বস্তু গতিশীল অর্থাৎ চলন্ত অবস্থায় আছে, এর যে অবস্থা সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে গতি। আবার একটা বস্তু স্থির, তার যে অবস্থা সেটাকে আমরা বলছি হচ্ছে স্থিতি। তো আরেকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে প্রসঙ্গ কাঠামোকে এটা বোঝানোর চেষ্টা করি। ধরা যাক তোমার হাতে একটা স্কেল আছে, আরেক হাতে একটা কলম আছে। আমি যদি বলি যে স্কেলের সাপেক্ষে কলমটা ছোট না বড়, তুমি নিশ্চয়ই বলবা। ধরো একটা বড় একটা স্কেল আছে তোমার হাতে, আরেকটা কলম আছে, তো স্কেলের সাপেক্ষে কলমটা ছোট হবে না বড় হবে? তুমি নিশ্চয়ই বলবা যে স্কেলের সাপেক্ষে কলমটা ছোট হবে, যেহেতু স্কেলটা বড় একটা স্কেল। আবার ধরো টেবিলের উপর একটা রাবার আছে, আমি যদি বলি রাবারের সাপেক্ষে তোমার কলমটা ছোট না বড়, তুমি নিশ্চয়ই বলবা যে রাবারের সাপেক্ষে তোমার হাতের কলমটা বড়। অর্থাৎ একই কলম একটা বড় একটা স্কেলের সাপেক্ষে কলমটা হয়ে যাচ্ছে ছোট, আবার ছোট একটা রাবারের সাপেক্ষে কলমটা হয়ে যাচ্ছে বড়। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা কিসের সাপেক্ষে বলছি। তো আমরা যার সাপেক্ষে বলছি সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যেমন এক্ষেত্রে স্কেল হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এই স্কেলের সাপেক্ষে কলমটা হচ্ছে ছোট, আবার রাবার হচ্ছে প্রসঙ্গ কাঠামো, রাবারের সাপেক্ষে কলমটা হচ্ছে বড়। আমরা যখন গতি এবং স্থিতি বর্ণনা করি তখনও এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বলা হয়। যেমন ধরো তুমি এই রাস্তায় দাঁড়ায় আসো, তোমার সামনে দিয়ে একটা গাড়ি, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, গাড়িতে তোমার এক বন্ধু আছে। তাইলে তুমি গাড়িটাকে কি দেখতে পাবা? গতিশীল দেখতে পাবা। গাড়ির মধ্যে থাকা তোমার বন্ধুকে তুমি গতিশীল দেখতে পাবা। অর্থাৎ তোমার সাপেক্ষে এই পুরা গাড়ি এবং তোমার বন্ধু হচ্ছে গতিশীল। আবার ধরো দুইটা গাড়ি, এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি, তারা পাশাপাশি যাইতেছে। তার কি পাশাপাশি যাইতেছে। একটাতে বসে আছো তুমি, আরেকটাতে বসে আছে তোমার বন্ধু, এবং এই যে গাড়ি দুইটার স্পিডও সমান, অর্থাৎ সমান স্পিডে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে তুমি তোমার বন্ধুকে কি দেখতে পাবা? স্থির দেখতে পাবা, যেহেতু দুইটা একই বেগে যাচ্ছে। তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধু এক্ষেত্রে স্থির। আর তুমি যখন একটা খালি রাস্তার পাশে দাঁড়ায় আসো, একটা গাড়ি যখন তোমার সামনে দিয়ে গেল, গাড়িতে তোমার বন্ধু বসা, তখন তুমি তোমার বন্ধুকে গতিশীল দেখবা। এটা অর্থাৎ আমরা যখন গতি এবং স্থিতি পরিমাপ করি তখন এই প্রসঙ্গ কাঠামোটা বলে দিতে হয় যে আমরা কিসের সাপেক্ষে গতিশীল, কোনো বস্তুকে গতিশীল এবং কোনো বস্তুকে স্থিতিশীল বলছি, সেই প্রসঙ্গ কাঠামোটা আমাদেরকে বলে দিতে হয়। এরপরে আসো যে বিভিন্ন প্রকার গতি। তো গতি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন প্রথমেই আছে সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতি কি? এটা আমরা সবাই জানি যে একটা বস্তু সরল রেখা বরাবর চললে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। যেমন একটা সোজা রাস্তা বরাবর তুমি দৌড়াইতেছো অথবা সোজা রাস্তা বরাবর একটা গাড়ি চলতেছে, সেটাই হচ্ছে সরলরৈখিক গতি। তো চলন গতি কি? চলন গতি হচ্ছে যে চলন গতির ক্ষেত্রে হয় কি, দেখো যে প্রত্যেক কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ কোনো বস্তু যদি এমনভাবে চলে যে তার প্রত্যেকটা কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করতেছে, তাইলে আমরা সেটাকে চলন গতি বলে থাকি। এই যে সরলরৈখিক গতির ক্ষেত্রেও কিন্তু প্রত্যেক কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। কাজেই
সরলরৈখিক গতিকেও আমরা চলন গতি বলতে পারি। সকল সরলরৈখিক গতি হচ্ছে চলন গতি, তবে সব চলন গতি সরলরৈখিক গতি নয়। এই চলন গতির একটা সুন্দর উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে একটা প্লেনের মাধ্যমে, সেটা তোমরা দেখবা। তো এরপরে আসো যে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে যদি গতির পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে আমরা তাকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। অর্থাৎ এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে একটা নির্দিষ্ট বিন্দুকে এবং একই দিক থেকে অতিক্রম করবে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপরে আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হবে, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে সমদূরত্ব থেকে ঘুরতে থাকবে। যেমন আমরা যদি বৈদ্যুতিক পাখার কথা বলি, বৈদ্যুতিক ফ্যানের যে পাখাগুলো আছে সেগুলো কিন্তু সমদূরত্ব থেকে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবং মজার ব্যাপার হলো এই ঘূর্ণন গতির ক্ষেত্রে কিন্তু এই পর্যায়বৃত্ত গতির শর্তগুলো প্রযোজ্য হয়। অর্থাৎ তুমি যদি ফ্যানের পাখার কথা চিন্তা করো, তাহলে ফ্যানের পাখার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে। কাজেই ঘূর্ণন গতিকে আমরা এক ধরনের পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তো ঘূর্ণন গতি হচ্ছে তোমার এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এরপরে আসো সরল স্পন্দন গতিতে। সরল স্পন্দন গতি কি? অর্থাৎ এখানে দেখো যে সকল ঘূর্ণন গতিকে তুমি পর্যায়বৃত্ত গতি বলতে পারো, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিকে ঘূর্ণন গতি বলতে পারো না। তো এরপরটা আসো যে সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতিও হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ পর্যায়বৃত্ত গতির শর্তগুলা এখানেও পালিত হবে। যেমন পর্যায়বৃত্ত গতির শর্তে কি, যে গতির পুনরাবৃত্তি ঘটবে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। সরল স্পন্দন গতির ক্ষেত্রেও এই যে এ দুইটা শর্ত প্রযোজ্য, এটা একটা। আর সরল স্পন্দন গতির ক্ষেত্রে এক্সট্রা জিনিসটা থাকে, সেটা হচ্ছে যে যাত্রাপথের অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ যে সকল পর্যায়বৃত্ত গতি এরকম হবে যে যে সকল পর্যায়বৃত্ত গতিসম্পন্ন, ধরো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো একটা বস্তুর গতিপথ এরকম যে সেটা যাত্রাপথের অর্ধেক সময় একদিকে যায়, বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যায়, সেটাকে আমরা সরল স্পন্দন গতি বলবো। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে দুলনা অথবা সরল দোলকের গতি। যেমন এখান থেকে একটা সুতা ঝুলাই যদি একটা পেন্ডুলামকে তুমি এখানে ঝুলাই দাও এবং এটাকে এদিকে এদিকে দুলতে দাও, তাহলে এটা তার অর্ধেক যাত্রাপথের অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যাবে। অর্থাৎ এটা হচ্ছে একটা সরল স্পন্দন গতি। এবং এক্ষেত্রে তুমি বলতে পারো যে সকল সরল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। অর্থাৎ সরল স্পন্দন গতি তোমার পর্যায়বৃত্ত গতির সকল শর্তগুলো পালন করে, কিন্তু পর্যায়বৃত্ত গতি সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতির শর্ত পালন করে না। অর্থাৎ এই যে এই শর্তটা পালন করে না যে যাত্রাপথের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাবে। আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট স্লাইডে যাই। এরপরে আছে আমাদের দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ নিয়ে জানার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে জানবো, সেটা হচ্ছে রাশি। রাশি জিনিসটা কি? রাশি হচ্ছে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। যা কিছু পরিমাপ করতে পারি সেটাই হচ্ছে রাশি। যেমন আমি যদি দূরত্বের কথা বলি, দূরত্ব আমরা মাপতে পারি, তাই দূরত্ব একটা রাশি। তাপমাত্রার কথা বলি, যদি তাপমাত্রা আমরা মাপতে পারি, তাপমাত্রা একটা রাশি। আমরা ওজন মাপতে পারি, ওজন একটা রাশি। ভর মাপতে পারি, ভর একটা রাশি। অর্থাৎ যা কিছুই মাপতে পারি সবগুলোই হচ্ছে এক একটা রাশি। তো রাশিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বিভিন্ন কিছুর ভিত্তিতে। তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? দিকের উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এই দিকের উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট,
দিকের কোনো প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে যেহেতু দিকের প্রয়োজন হয় না, তাই স্কেলার রাশিকে আমরা অনেক সময় অধিক রাশিও বলে থাকি। আর ভেক্টর রাশি কি, যে সকল রাশিকে কেবলমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় না, মানের পাশাপাশি দিকটাও বলে দিতে হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য যেহেতু মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়, এজন্য আমরা ভেক্টর রাশিকে তোমার দিক রাশিও বলতে পারি। তো ভেক্টর রাশির আরেক নাম কি, ভেক্টর রাশির আরেক নাম হচ্ছে দিক রাশি। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো আমরা চ্যাপ্টার পড়ার সাথে সাথে দেখব। এবার আসি দূরত্ব এবং সরণে। দূরত্ব কি, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যে ধরো এটা একটা অবস্থান এবং এই অবস্থানের নাম হচ্ছে এ। ধরো এটা তোমার বাড়িটা, এটা তোমার বাড়ি, এবং এটা আরেকটা অবস্থান, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে বি, এটা হচ্ছে তোমার স্কুলটা। তুমি তোমার বাসা থেকে, এ হচ্ছে তোমার বাসা, বি হচ্ছে তোমার স্কুল। তুমি তোমার বাসা থেকে স্কুলে বিভিন্নভাবে যেতে পারো, বিভিন্ন উপায়ে যেতে পারো। ধরো তুমি যদি চাও তাহলে যে এভাবে ঘুরে 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 এভাবে যেতে পারো তোমার স্কুলে। তুমি যদি চাও একেবারে এই সরল রেখা বরাবর তুমি তোমার স্কুলে যেতে পারো। তুমি যদি চাও এভাবে যেতে পারো, এভাবেও যেতে পারো। অর্থাৎ তুমি তোমার বাসা থেকে তোমার স্কুল বিভিন্নভাবে যেতে পারো। এখন ধরো তুমি এভাবে গেলে, তাহলে তুমি যে মোট পথটা অতিক্রম করলে সেটাই হচ্ছে তোমার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো দূরত্ব জিনিসটা কি, দূরত্ব জিনিসটা হচ্ছে অতিক্রান্ত মোট পথ। অতিক্রান্ত মোট পথ, অতিক্রান্ত মোট পথকে আমরা বলি দূরত্ব। তুমি যদি এই যে এরকম বক্রপথে যাও, তাহলে মোট যতটুকু পথ অতিক্রম করছো বক্রপথে, সেটা হচ্ছে তোমার দূরত্বটা। তুমি যদি এরকমভাবে যাও, ধরো প্রথমত এ থেকে সিতে গেলা, এরপরে সি থেকে ডিতে আসলা, ডি থেকে ইতে গেলা, ই থেকে এফতে আসলা, এফ থেকে জিতে গেলা, জি থেকে আবার বিতে আসলা, অর্থাৎ তোমার স্কুলে গেলা। তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কি হবে, তোমার অতিক্রান্ত দূরত্ব হবে তুমি মোট যে পথটা অতিক্রম করছো, অর্থাৎ এসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ প্লাস এফজি প্লাস জিবি। তো অতিক্রান্ত দূরত্ব হবে এসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ প্লাস এফজি প্লাস জিবি। কিন্তু সরণ জিনিসটা কি দেখো, সরণ হচ্ছে আদি অবস্থান ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। আদি অবস্থান হতে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। ধরো তুমি এ থেকে সিতে গেলা, প্রথমত সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে বি। তুমি এই মোট যে পথ অতিক্রম করছো এটা হচ্ছে তোমার দূরত্ব। কিন্তু সরণ কিন্তু তোমার এটা হবে না, সরণ হবে তোমার এ থেকে বি পর্যন্ত। তুমি যেভাবেই যাও না কেন, তুমি বক্রপথে যাও আর অন্যভাবে যাও, যেভাবেই যাও না কেন, সরণ হবে তোমার এই আদি অবস্থান এবং শেষ অবস্থানকে তুমি যদি স্কেল দিয়ে যোগ করো, অর্থাৎ সরল রেখা বরাবর এই যে দূরত্বটা, সেটা হবে তোমার সরণ। তার মানে সরণ কি হবে, সরণ হবে তোমার এবি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। এই সরণকে আমরা এই যে এবি দ্বারা প্রকাশ করার পাশাপাশি, অর্থাৎ মান দ্বারা প্রকাশ করার পাশাপাশি এর দিকটাও আমরা বলে দিই। এর দিকটা কি, এই সরণের দিকটা হচ্ছে তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এটাকে আমরা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। তার মানে সরণের দিক কি, সরণের দিকটা হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তো দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু
আমরা যখন সূত্রগুলো লিখি তখন দূরত্ব এবং সরণ দুইটাই এস দ্বারা লিখি। এই দুইটার এককই হচ্ছে তোমার এই সরণ এবং দূরত্ব, দুইটার এককই হচ্ছে তোমার মিটার, এবং দুইটার মাত্রাই হচ্ছে তোমার এল। মাত্রা কি জিনিস? মাত্রা নিয়ে তোমাদের প্রথম অধ্যায়ে বলা আছে যে মাত্রার মাধ্যমে আমরা একটা রাশিকে চিনতে পারি, রাশিটা কি ধরনের। যেমন এল শব্দটা এসেছে তোমার লেন্থ থেকে, আমরা জানি লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ আমরা বুঝতেছি যে এই দূরত্ব এবং সরণ এই দুইটা জিনিস লেন্থ টাইপের কিছু, অর্থাৎ দৈর্ঘ্য টাইপের কিছু, যাদের একক হচ্ছে মিটার। তো এখানে কিছু বেসিক জিনিস জানা থাকতে হবে, যে দূরত্ব এবং সরণের মাত্রা হচ্ছে তোমার এল, সময়ের মাত্রা হচ্ছে তোমার টি, সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড, আমরা সেকেন্ড একক ব্যবহার করি, সময়ের একক সেকেন্ড, সময়ের মাত্রা হচ্ছে টি। আরেকটা জানতে হবে সেটা হচ্ছে ভর। এই তিনটা হচ্ছে একদম বেসিক জিনিস যেটা আমাদের জানা থাকা লাগবে অন্যান্য মাত্রা এবং অন্যান্য একক বের করার ক্ষেত্রে। তো ভরের মাত্রা হচ্ছে তোমার এম, এখানে টি আসছে টাইম থেকে, এম আসছে তোমার মাস থেকে, মাস মানে ভর, ভরের একক হচ্ছে তোমার কেজি। এই মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর লিখি। তো এই গেল আমাদের দূরত্ব এবং সরণ। আমরা যখন সূত্রের মাঝে লিখব তখন দূরত্ব এবং সরণ দুইটাকে আমরা এস দ্বারা লিখি, এটা আমরা ভবিষ্যতে দেখব। তার মানে এখানে আমরা দেখছি যে দূরত্বকে আমরা শুধু মান দ্বারাই প্রকাশ করতে পারি, কিন্তু সরণকে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি আমাদের দিকেরও প্রয়োজন হয়। যেমন দূরত্ব হচ্ছে মোট যে পথ অতিক্রম করছে সেটা, আর সরণ কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এখানে আমরা দিকটাও বলতেছি যে আদি থেকে শেষ পর্যন্ত, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে সরলরৈখিক দূরত্ব। কাজেই দূরত্বের যেহেতু কোনো দিক নাই, কেবল একটা মান দ্বারাই প্রকাশ করা যায়, তাই দূরত্বকে আমরা বলতে পারি একটা স্কেলার রাশি। দূরত্ব কি স্কেলার রাশি? উদাহরণ কি? স্কেলার রাশির একটা উদাহরণ হচ্ছে দূরত্ব। আর সরণের ক্ষেত্রে কি? সরণের ক্ষেত্রে আমরা মানের পাশাপাশি দিকটাও বলে দিচ্ছি যে আদি থেকে শেষ অবস্থানের দিকে, কাজেই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন আসি দূরত্ব এবং বেগ নিয়ে। আমরা দূরত্ব কি জেনেছি, সরণ কি জেনেছি। আমরা যদি দূরত্বকে আমরা বিগত স্লাইডে দূরত্ব নিয়ে জানছি আর সরণ নিয়ে জানছি। এখন দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ দিই, যে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো, এতে তো নির্দিষ্ট একটা সময় লাগছে, ওই সময়টা দ্বারা যদি আমরা দূরত্বকে ভাগ দিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার দ্রুতি। সেটা কি? সেটা হচ্ছে দ্রুতি। আর সরণ অর্থাৎ আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে যদি আমি সময় দ্বারা ভাগ দিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে তোমার বেগ। অর্থাৎ দ্রুতি হচ্ছে যে সময়ের সাথে প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটাই হচ্ছে তার দ্রুতি। আর বেগ কি? বেগ হচ্ছে সময়ের সাথে সাথে তার সরণের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে তার সরণ কতটুকু হচ্ছে, সেটাই হচ্ছে বেগ। দ্রুতি এবং বেগ দুইটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। ভি বর্ণটি এসেছে ভেলোসিটি থেকে, ভেলোসিটি। এখন দ্রুতি, এই যে যদি মনে না থাকে তবে এভাবে মনে রাখা যায় যে দতে দূরত্ব, দতে দ্রুতি। দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে পাবো হচ্ছে দ্রুতি, আর সরণকে সময় দ্বারা ভাগ দিলে বেগ। দ্রুতি হচ্ছে একক সময়ে যতটুকু দূরত্ব যায়, দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে দ্রুতি। আর বেগ কি? বেগ হচ্ছে একক সময়ে সরণের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে সরণ কি পরিমাণ বাড়তেছে, সেটাই হচ্ছে বেগ। তো এখন দ্রুতি এবং বেগ, এখানে একটা জিনিস খেয়াল করো যে দূরত্ব আমরা দেখেছি যে দূরত্ব একটা স্কেলার রাশি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণের দিক আছে, দূরত্বের দিক নাই। তো একটা স্কেলার রাশিকে যখন আমরা সময় দ্বারা ভাগ দিব, সময় হচ্ছে একটা সংখ্যা, তখন আমরা দ্রুতি পাবো। তাই এই দ্রুতিটাও হচ্ছে তোমার একটা স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি, একে সময় দ্বারা ভাগ দিলাম, স্কেলার রাশিকে সময় দ্বারা ভাগ দিলে একটা স্কেলার রাশি পাবো, অর্থাৎ দ্রুতি একটা স্কেলার রাশি। আবার সরণ একটা ভেক্টর রাশি, সরণকে সময় দ্বারা ভাগ দিলে
বেগ পাইছি, স্মরণ যেহেতু একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিকে সময় দিয়ে ভাগ দিলে একটা ভেক্টর রাশি পাবো, অর্থাৎ বেগ একটা ভেক্টর রাশি। তো আমরা এটা এখানে লিখে ফেলি। স্কেলার রাশির উদাহরণ দূরত্ব, স্কেলার রাশির উদাহরণ হচ্ছে তোমার দ্রুতি, ভেক্টর রাশির উদাহরণ স্মরণ, ভেক্টর রাশির উদাহরণ তোমার বেগ। এরপর আরেকটা জিনিস দেখো, আমরা দেখছি যে দূরত্ব এবং স্মরণ দুইটার একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা যদি দূরত্ব এবং স্মরণ এই দুইটার একককে সময়ের একক দ্বারা, দুইটার একক তো সেমই, এই দূরত্ব এবং স্মরণের একককে যদি সময়ের একক দ্বারা ভাগ দিই তাহলে আমরা দ্রুতি এবং বেগের একক পাবো। আবার দূরত্ব এবং স্মরণ দুটার মাত্রা এক এল, দূরত্ব আর সময়ের মাত্রা হচ্ছে টি, দূরত্ব এবং স্মরণের মাত্রাকে যদি আমরা সময়ের মাত্রা দ্বারা ভাগ দিই তাহলে আমরা দ্রুতি এবং বেগের মাত্রা পাবো। যেমন দেখো, দূরত্ব এবং স্মরণের একক কি, দুইটার এককই হচ্ছে মিটার, আর দূরত্ব স্মরণের একক মিটার, সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। মিটারকে সেকেন্ড দ্বারা ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড অথবা ms ইনভার্স 1। তার মানে দ্রুতি এবং বেগ এই দুইটার এককই হচ্ছে তোমার ms ইনভার্স 1। আবার মাত্রার ক্ষেত্রে দেখো যে দূরত্ব এবং স্মরণের মাত্রা কি, দুইটার মাত্রা হচ্ছে এল, এল এসেছে লেন্থ থেকে, অর্থাৎ এল দ্বারা আমরা বুঝি দূরত্ব এবং স্মরণ হচ্ছে দৈর্ঘ্য টাইপের কিছু যাদের একক মিটার। সময়ের মাত্রা কি, টি, তার মানে মাত্রাকে আমরা থার্ড বিটের ব্র্যাকেটের ভিতর লিখি, তার মানে দ্রুতি এবং বেগের মাত্রা আসতেছে তোমার lt ইনভার্স 1। এই যে যখন এই ইনভার্স যারা বুঝো না তারা এভাবে লিখতে পারো যে 1/x, এটাকে আমরা লিখতে পারি x ইনভার্স 1, অর্থাৎ x ইনভার্স 1 যে কথা 1/x একই কথা। এখানে l/t, এলটাকে যদি আমরা আলাদা রাখি তার মানে l গুণ 1/t, 1/t কে আমরা t ইনভার্স 1 লিখতে পারি, তার মানে lt ইনভার্স 1। এটাই হচ্ছে দ্রুতি এবং বেগের মাত্রা। তো এরপরে আমরা আমাদের আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ কি জিনিস সেটা আমরা দেখব। যে ত্বরণের ইংরেজি টার্ম হচ্ছে তোমার এক্সিলারেশন, এক্সিলারেশনের প্রথম বর্ণ হচ্ছে এ, এজন্য ত্বরণকে আমরা স্মল এ দ্বারা প্রকাশ করি। ত্বরণ কি, ত্বরণ হচ্ছে তোমার সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগের কীরকম পরিবর্তন হইতেছে, যখনই আমাদের এই হার শব্দটা থাকবে তখন আমরা বুঝবো যে প্রতি সেকেন্ডে পরিবর্তন, হার মানে প্রতি সেকেন্ডে কীরূপ পরিবর্তন হচ্ছে সেটা। তো ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ কীরূপ পরিবর্তন হইতেছে সেটাকে আমরা ত্বরণ বলতেছি। এখন বেগের পরিবর্তন তোমার দুই রকম হতে পারে, একটা হচ্ছে হয় বেগ বৃদ্ধি পেতে পারে অথবা বেগ কমতে পারে। বেগের পরিবর্তন দুইভাবে ঘটবে, একটা হচ্ছে বেগ বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে বেগ হ্রাস পাবে। এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা ত্বরণকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার ধনাত্মক ত্বরণ আর একটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ কি জিনিস, ধনাত্মক ত্বরণ হচ্ছে তোমার সময়ের সাথে বেগ হ্রাসের হার, সময়ের সাথে বেগ ধনাত্মক ত্বরণ হচ্ছে তোমার সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, সময়ের সাথে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ কিরূপ বৃদ্ধি পাইতেছে, সময়ের সাথে সাথে বেগ কিরূপ বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে তোমার ধনাত্মক ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণ কি, ঋণাত্মক ত্বরণের আরেকটা নাম হচ্ছে তোমার মন্দন। তো ঋণাত্মক ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ হ্রাসের হার, সময়ের সাথে বেগ হ্রাসের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ কিরূপ হ্রাস পাইতেছে, হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বেগ কিরূপ হ্রাস পাচ্ছে সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলতে পারি অথবা মন্দন বলতে পারি। তো এই দুটা জিনিস ভালো করে দেখবা। এখন আমরা ত্বরণের একটা সূত্র আছে, এই সূত্রটা কিভাবে আসলে সেটা দেখব। ধরা যাক ধরি যে একটি গাড়ি, ধরো একটা গাড়ি আছে, সেই গাড়িটা শুরুতে তার বেগ ছিল ইউ আদিবেগ নিয়ে, ধরি যে একটা গাড়ি ইউ আদিবেগ নিয়ে, একটা গাড়ি ছিল শুরুতে তার বেগ ছিল ইউ,
এবং সে টি সময় ধরে চললো, টি সময় চলার পর একটা গাড়ি, তার আদিবেগ ছিল ইউ, সে টি সময় চলার পর তার বেগ হলো ভি। একটা গাড়ি ছিল, তার আদিবেগ ছিল ইউ, সে চললো হচ্ছে টি সময় ধরে, টি সময় চলার পর তার বেগ হচ্ছে বি। অর্থাৎ আদিবেগ ইউ থেকে বেগ বাইরেও বি হতে পারে, আবার আদিবেগ ইউ থেকে বেগ কইমাও বি হতে পারে। তার মানে শুরুতে যেহেতু তার আদিবেগ ছিল ইউ এবং শেষে বেগ হয়েছে বি, তার মানে এখানে বেগের পরিবর্তন কত হয়েছে? তাহলে বেগের পরিবর্তন, আমরা যখন পরিবর্তন বের করব তখন শেষ থেকে আদি বিয়োগ করি। তাহলে বেগের পরিবর্তন সমান ভি মাইনাস ইউ, এটা হচ্ছে তার বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ। এই যে বেগের পরিবর্তনটা হইল, এটা কত সময় হইল? এটা টি সময়ে হইল। তার মানে টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ। টি সময় চলার পর হইতো তার বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ হয়েছে। অর্থাৎ সে টি সময় ধরে চলছে, আদিবেগ ছিল ইউ, দুইটা ঘটনা করতে পারে। একটা হচ্ছে হয় তার বেগ ইউ থেকে বেড়ে ভি হয়েছে, অথবা ইউ থেকে কমে ভি হয়েছে। আমরা যখন পরিবর্তন বের করি তখন শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করি, তার মানে বেগের পরিবর্তন বি মাইনাস ইউ। এই যে বেগের পরিবর্তনটা ঘটলো, এটা ঘটলো হচ্ছে তোমার টি সময়ে। তার মানে টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে তোমার ভি মাইনাস ইউ। তার মানে একক সময় বেগের পরিবর্তন কত? অথবা তুমি টি সেকেন্ডে বলতে পারো, টি সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে বি মাইনাস ইউ। তার মানে এক সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আমরা ত্বরণের সংজ্ঞায় কি বলছি? যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ যে হারে পরিবর্তন হইতেছে, প্রতি সেকেন্ডে বেগের যে পরিবর্তন, সেটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। আর এখানে কি বেরিয়েছে দেখো, এক সেকেন্ডে বেগের পরিবর্তন, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই যে বেগের পরিবর্তনটা বের হইল, এটাই হচ্ছে তোমার ত্বরণ এ বা এক্সিলারেশন। তার মানে আমরা একটা সূত্র পাই গেলাম যে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই সূত্রটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এটাকে যদি আমরা একটু মডিফাই করি, যে টিটা এ পাশে নিয়ে এসে পড়ি, এটি সমান বি মাইনাস ইউ, ইউটা আবার এ পাশে নিয়ে এসে পড়লে ইউ প্লাস এটি সমান বি। অর্থাৎ আমরা আরেকটা সূত্র পাই যে ভি সমান, অর্থাৎ আর গুণ করে আর কি, ভি সমান ইউ প্লাস এটি। এই দুইটা তোমরা অবশ্যই মনে রাখবা, অঙ্কগুলো করার ক্ষেত্রে কিন্তু লাগবে। একটা হচ্ছে এ সমান বি মাইনাস ইউ বাই টি, আর একটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি। এখন আমরা ত্বরণের একক এবং ত্বরণের মাত্রা দেখব। আমরা ত্বরণের সূত্রটা কি দেখছি, যে এ সমান বি মাইনাস ইউ বাই টি। উপরে তোমার বেগ সংক্রান্ত রাশি আছে, নিচে আছে টি। উপরে দুইটা বেগের পার্থক্য আছে, একটা শেষ বেগ, একটা আদি বেগ। একটা জিনিস খেয়াল করো, ধরো আমার কাছে একটা স্কেল আছে, স্কেলটার দৈর্ঘ্য হচ্ছে ধরো 5 মিটার। এটা থেকে আমি 3 মিটার কাইটা ফেললাম, তা আমার কাছে থাকবে কত মিটার? থাকবে হচ্ছে তোমার 2 মিটার। অর্থাৎ একটা মিটার থেকে যখন আমি একটা মিটার বিয়োগ দিতেছি, তখন আমার কাছে একটা মিটারই আছে। তেমনিভাবে এখানে বি হচ্ছে একটা বেগ, ইউ হচ্ছে একটা বেগ, বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। একটা বেগ থেকে যখন একটা বেগ বিয়োগ দিব, তখন আমার কাছে একটা বেগ সংক্রান্ত রাশি থাকবে, আর নিচেরটি হচ্ছে সময়। তো আমরা যখন ত্বরণের একক বের করব, তখন আমরা যদি বেগের একক দিয়ে বেগের একককে সময়ের একক দ্বারা ভাগ করি, তাহলে আমরা ত্বরণের একক পাবো। আবার বেগের মাত্রাকে সময়ের মাত্রা দ্বারা ভাগ করি, তাহলে ত্বরণের মাত্রা পাবো। যেমন দেখো, আমরা জানি বেগের একক কি, আমরা আগের স্লাইডে দেখেছি যে বেগের একক হচ্ছে ms ইনভার্স 1, সময়ের একক হচ্ছে সেকেন্ড। বেগের একককে সময়ের একক দ্বারা ভাগ দিলে আমরা পাবো ত্বরণের একক, অর্থাৎ ms ইনভার্স 2 অথবা মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার আমরা যখন বেগের মাত্রা যেমন lt ইনভার্স 1কে সময়ের মাত্রা t দ্বারা ভাগ দিব, তখন আমরা পাবো ত্বরণের মাত্রা lt ইনভার্স 2।
আশা করি মাত্রা এবং এককটা কীভাবে আসলো বোঝা গেছে। তো আরেকটা জিনিস দেখো, এখানে উপরে হচ্ছে বেগ সংক্রান্ত একটা রাশি, ত্বরণ এ সমান বেগের পার্থক্য ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়। তো উপরে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, নিচে সময় হচ্ছে একটা সংখ্যা, ধরো একটা স্কেলার রাশি বা সংখ্যা। তো আমরা যখন একটা ভেক্টর রাশিকে সময় দ্বারা ভাগ দিব তখন আমরা একটা ভেক্টর পাবো, অর্থাৎ ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আমরা এটা লিখে ফেলি, ত্বরণ কী ধরনের রাশি? ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে আমরা দূরত্ব এবং সরণ দেখছি, দ্রুতি এবং বেগ দেখছি, এবং ত্বরণও দেখছি। এই ভিডিওতে আমরা থিওরি পার্টটা শেষ করব। থিওরি পার্টের পাশাপাশি যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সবগুলো সূত্র দেখব। নেক্সট ভিডিও থেকে আমরা তোমার ওই যে গাণিতিক প্রবলেমগুলো খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব। তো আমি এখানে তোমার সূত্রসমূহ লিখে দিব সবগুলো একসাথে। যে এর আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, যে আমরা এখানে দেখছি যে দ্রুতি এবং বেগ দেখছি, যে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময় আর বেগ হচ্ছে সরণ বাই সময়। দূরত্ব এবং সরণ সূত্রের মধ্যে আমরা দূরত্ব এবং সরণকে এস দ্বারা প্রকাশ করতে পারি, দূরত্ব এবং সরণকে প্রকাশ করতে পারি এস দ্বারা, আর নিচে সময়কে প্রকাশ করতে পারি হচ্ছে টি দ্বারা। তার মানে এস বাই টি। আর দ্রুতি এবং বেগকে প্রকাশ করতে পারি ভি দ্বারা। তার মানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে এস বাই টি সমান ভি। এই সূত্রটা তোমরা মনে রাখবা যে এস সমান ভিটি। আশা করি সূত্রটা কীভাবে আসছে বুঝতে পারছো। তো সবগুলো সূত্র আমি লিখে ফেলি। যে অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ বের করার আমার 3টা সূত্র আছে, এই অধ্যায়ে 3টা সূত্র আছে। একটা সূত্র আমরা দেখছি যে এস সমান ভিটি, আরও 2টা সূত্র আছে যে এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ হচ্ছে তোমার আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ। শেষ বেগ বলতে বোঝাচ্ছি যে ইউ বেগে চলা শুরু করার টি সময় পর যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে বি, অথবা ইউ বেগে শুরু করার পর বি বেগ প্রাপ্ত হইতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টি। আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে তোমার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে প্রয়োজনীয় সময়, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আমরা কোন সূত্র কখন ইউজ করব? এই যে দেখো এই নিচের 2টা সূত্র, এই 2টা সূত্র আমরা ত্বরণের ক্ষেত্রে ইউজ করব। তোমাদের বইয়ে যে ত্বরণ দেওয়া আছে সব ত্বরণই হচ্ছে সমত্বরণ, অসমত্বরণ এগুলো নিয়ে পেস লাগানোর দরকার নাই। তোমাদের শুধু ত্বরণ বললেও সমত্বরণের ক্ষেত্রে ত্বরণের মানটা ফিক্সড থাকে আর কি। তো তোমাদের বইয়ে একটা ত্বরণের কথাই বলা হয়েছে সমত্বরণ। আর এস সমান বিটি, এই সূত্রটা আমরা ইউজ করবো হচ্ছে তোমার সমবেগ, অর্থাৎ বেগ যদি চেঞ্জ না হয়, অথবা সমদ্রুতির ক্ষেত্রে, সমবেগ অথবা সমদ্রুতির ক্ষেত্রে। ধরে একটা গাড়ি ইউ বেগে যাত্রা শুরু করছে এবং সে টি সময় ধরে চলছে, টি সময় চলার পর তখনও তার বেগটা ইউ ছিল, অর্থাৎ যে বেগ নিয়ে চলা শুরু করছে এবং টি সময় চলার পর তখনও যদি তার বেগটা ইউ থাকে, অর্থাৎ তার বেগের যদি কোনো পরিবর্তন না হয় টি সময়ে, তাহলে সেই বেগটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ। দ্রুতির ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, অর্থাৎ বেগের কোনো চেঞ্জ হবে না, বেগের মান ফিক্সড থাকবে। আর সমবেগ এবং সমদ্রুতির ক্ষেত্রে একটা জিনিস দেখো, ত্বরণের সংজ্ঞায় আমরা বলছি যে ত্বরণ হচ্ছে তোমার বেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগটা কিরূপ পরিবর্তন হইতাছে। সমবেগ এবং সমদ্রুতির ক্ষেত্রে যেহেতু বেগের কোনো চেঞ্জ হয় না, ধরো শুরুতে 5
এমএস ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করছে, যাত্রাপথের প্রত্যেক সময়ে প্রত্যেক বিন্দুতে তার বেগটা এই 5 এমএস ইনভার্স 1ই ছিল এবং শেষে গিয়েও 5 এমএস ইনভার্স 1ই আসছে, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন করছে না। তখন তার ত্বরণটা হবে 0। ত্বরণ সমান আমরা জানি যে a সমান v মাইনাস ইউ বাই টি। যখন b এবং u সমান হইব, b এবং u কখন সমান হবে? যখন বেগ বাড়বেও না, বেগ কমবেও না, বেগ একই থাকবে, অর্থাৎ u এবং v সমান হবে। তখন v মাইনাস ইউ 0 হয়ে যাইব। তার মানে 0কে যদি তুমি টি দা ভাগ দাও তাহলে এর মান কি আসবো? 0 আসবো। অর্থাৎ সমবেগ এবং সমদ্রুতির ক্ষেত্রে ত্বরণটা তোমার 0। সমবেগ সমদ্রুতি অথবা ত্বরণ যদি 0 বলে তাহলে আমরা এস সমান বিটি সূত্র ইউজ করব অতিক্রান্ত দূরত্ব বের করার ক্ষেত্রে। আর যদি ত্বরণ থাকে তাহলে আমরা এই দুইটা সূত্রের যে কোনো একটি ইউজ করব। আরও কিছু সূত্র আছে দেখো। এর সূত্রটা আমরা দেখছি যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এই সূত্রটা থেকে আরেকটা সূত্র আসে যে ভি সমান ইউ প্লাস এটি। এই যে এই সূত্র এবং এই সূত্র দুইটা সূত্র সেমই, তবে আমরা আলাদা আলাদাভাবে যদি মনে রাখি তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর কি। তো মোটামুটি এই 5টাই হচ্ছে তোমার মেইন সূত্র। তো আরেকটা সূত্র আমরা মনে রাখতে পারি যে গড়বেগ এবং গড় দ্রুতি। গড়বেগ গড় দ্রুতি। গড়বেগ হচ্ছে তোমার, আচ্ছা গড় দ্রুতি সূত্র দেখি, শুধু গড় দ্রুতি সমান তোমার মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই এই দূরত্ব অতিক্রম করতে মোট প্রয়োজনীয় সময়, মোট দূরত্ব বাই মোট সময়। আমরা এই সূত্রগুলা মনে রাখবো, এগুলো হচ্ছে গতির সাধারণ সূত্র। কিন্তু আমরা যখন পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে কাজ করব তখন এই সূত্রগুলা মাঝে কিছুটা চেঞ্জ হই। পরন্ত বস্তু কি? ধরো ছাদ থেকে একটি বস্তু আমি ছেড়ে দিলাম, সেটা নিচে পড়লো, এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার পরন্ত বস্তু। আবার একটা বস্তু উপরের দিকে ঢিল মারলাম, উপরের দিকে নিক্ষেপ করলাম, সেই বস্তুটাকে বলতেছি আমরা নিক্ষিপ্ত বস্তু। পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখো এই যে এই সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলো আমরা ওই যে সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা ইউজ করব। যে একটা গাড়ি রাস্তা দিয়ে চলতেছে অথবা একটা হরিণ রাস্তা দিয়ে দৌড়াইতেছে, এক্ষেত্রে আমরা ইউজ করবো। কিন্তু যখন উপরে নিচে ওঠানামা করবে কোনো একটা বস্তু তখন আমরা একটু চেঞ্জ করবো। যেমন আমরা তোমার এস এর পরিবর্তে লিখবো হচ্ছে এইচ। এইচ শব্দটা আসছে তোমার হাইট থেকে, হাইট, HEIGHT, হাইট থেকে। এস এর পরিবর্তে এইচ লিখবো আমরা, এইচ মানে হচ্ছে উচ্চতা। আর একই এ হচ্ছে ত্বরণ, এর পরিবর্তে লিখবো আমরা জি। জিও হচ্ছে একটা ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমরা জানি যে কোনো একটা বস্তুকে যখন তুমি ছাদ থেকে ছেড়ে দিবা, ওই বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচের দিকে পড়বে। পৃথিবীর আকর্ষণ বলটাকে আমরা বলতে পারি অভিকর্ষ বল অথবা মর্দাকর্ষ বল। এই আকর্ষণ বলের কারণে বস্তুটা যখন নিচে পড়বে তখন তার প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেতে থাকবে, যেহেতু তার উপর আকর্ষণ বলটা কাজ করতেছে। এবং বস্তু যত পৃথিবীর নিকটে আসতে থাকবে তার উপর আকর্ষণ বলটা তত বেশি কাজ করবে, কাজেই তার বেগও বাড়তে থাকবে। এই অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির যে হার, সেটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। এটা এক প্রকার ত্বরণ, আর এটার মানটা হচ্ছে ফিক্সড। মানে হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা 9.8 MS ইনভার্স 2 ইউজ করি, তবে পৃথিবীর বিভিন্ন স্থানে এই মানটা বিভিন্ন রকম হতে পারে। হিসাব নিকাশের সবসময় আমরা এই 9.8 ইউজ করি। তো এই দুইটা চেঞ্জ হবে, যে এস এর জায়গায় আমরা এইচ লিখবো, এর জায়গায় জি লিখবো, হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সূত্রটা ইউজ হয়, যে সূত্রগুলো ইউজ হয় সেটা হচ্ছে ওই যে তোমার এই যে 3 এখানে আরেকটা সূত্র আছে দেখো 6 7 বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2AS। এই সূত্রগুলা দিয়ে আমরা বিভিন্ন ম্যাথ দেখবো। সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে। সূত্রগুলো কীভাবে আসছে তা চাইলে দেখানো যায়, তবে এখনও যদি দেখাই তাইলে তোমাদের বিষয়টা অনেক জটিল মনে হবে। তো এই 7টা সূত্র হচ্ছে কোটি সাধারণ সূত্র। এই সূত্রগুলো থেকেই আমরা পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু সূত্র লিখতে পারি। যেমন এই যে 5 নম্বর সূত্র, এটা থেকে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে লিখতে পারি যে ভি সমান ইউ প্লাস, এই যে দেখো এস এর বদলে এইচ হবে, এর বদলে জি হবে। এখানে ভি সমান ইউ প্লাস এটি, এখানে হবে বি সমান ইউ প্লাস
জিটি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও তোমার একই সূত্রই প্রযোজ্য। তো পার্থক্য হচ্ছে জি সংক্রান্ত যে রাশিটা আছে জি, সেটার আগে শুধু মাইনাস বসবে। ভি সমান ইউ মাইনাস জিটি। পরন্তু বস্তুর ক্ষেত্রে যদি আমরা ধরে ছাদ থেকে একটু বস্তু ফেললাম, একটা নির্দিষ্ট সময় পর তার বেগ কত সেটা বের করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। একটা বস্তুকে উপরে ডিল মারলাম, উপরে নিক্ষেপ করলাম, একটা নির্দিষ্ট সময় পর ধরো 2 সেকেন্ড পর তার বেগ কত, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এখানে ইউ হচ্ছে যে বেগে নিক্ষেপ করছি সেটা, জি হচ্ছে 9.8, আর টি হচ্ছে আমরা যত সেকেন্ড পর বেগটা বের করতে চাচ্ছি সেইটা। তো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পার্থক্য এটাই। পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর আগে প্লাস বসবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর আগে মাইনাস বসবে। যেমন এই সূত্রটা যদি আমরা লিখি যে এস এর বদলে হবে এইচ, এর বদলে হবে জি। পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ সমান এই যে এইচ সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে যে জি সংক্রান্ত জি সংক্রান্ত রাশিটার আগে শুধুমাত্র অংশটার আগে শুধুমাত্র মাইনাস বসবে। তো এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ হচ্ছে সে উপর থেকে নিচের দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ হচ্ছে নিচ থেকে উপরের দিকে সে যতটুকু দূরত্ব গেছে, অথবা সরণ বলতে পারো। আরেকটা সূত্র এই যে এটা 7 নম্বরটা, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউজ করব বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এই যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2, এর বদলে জি হবে, এস এর বদলে এইচ হবে 2gh। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও এরকমই হবে যে এর বদলে জি, এস এর বদলে এইচ, শুধুমাত্র জি সংক্রান্ত অংশটার আগে মাইনাস বসবে। যে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে একটা জিনিস খেয়াল করো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে জি সংক্রান্ত অংশের আগে প্লাস বসছে, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি সংক্রান্ত অংশের আগে আমরা মাইনাস বসাইছি। দুইটা চিহ্ন ভিন্ন। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন একটা বস্তুকে পড়তে দেই তখন সে অভিকর্ষ বলের দিকে পড়ে, অর্থাৎ নিচের দিকে পড়তে থাকে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণটা তার নিচের দিকে কাজ করে এবং বস্তুটাও নিচের দিকে পড়তে থাকে, সেজন্য আমরা এটাকে প্লাস 2টা নিই। কিন্তু যখন নিক্ষেপ করি তখন বস্তু উপরে উঠতে থাকে, কিন্তু বস্তুর গতির দিকের বিপরীতে অর্থাৎ নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করে, সেজন্য আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি সংক্রান্ত অংশের আগে মাইনাস দিই, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে লিখি, যেহেতু ওই যে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ একটা ভেক্টর রাশি, সেজন্য আমাদের ওই যে প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়। তো আশা করি সূত্রগুলা অনেক ভালোভাবে পড়বা তোমরা। পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই 3টা সূত্র জানা থাকলেই মোটামুটি কাজ হয়ে যায়। তো এই যে দেখো, আমরা যেখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র লিখছি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র লিখছি, এগুলো মূলত লিখছি যে গতির যে সাধারণ সূত্রগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে আমরা এগুলা লিখছি। কিন্তু একজন বিজ্ঞানী ছিল, নাম ছিল তার গ্যালিলিও, এটা আমরা সবাই জানি। তিনি পরন্ত বস্তু নিয়ে পরন্ত বস্তুর 3টা সূত্র প্রদান করছে পরন্ত বস্তু সম্বন্ধে। কিন্তু তিনি যে পরন্ত বস্তু 3টা সূত্র প্রদান করছে, এই সূত্রগুলোর তিনি প্রমাণ করে যান নাই, তিনি শুধু সূত্রগুলো দিয়ে গেছে যেমন এমন ঘটে। পরবর্তীতে বিজ্ঞানী নিউটন এই সূত্রগুলোকে প্রমাণ করে দেখাইছে যে না, সূত্রগুলো আসলেই সঠিক। তো পরন্ত বস্তুর সূত্রগুলোর ক্ষেত্রে আমাদের 2টা শর্ত আছে। একটা হচ্ছে বস্তুগুলো স্থির অবস্থান থেকে পড়তে হবে, বস্তুগুলো বিনা বাধায় পড়তে হবে। শুরুতেই বলছি যে পরন্ত বস্তু হচ্ছে উপরের কোনো স্থান থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম, সেটা হচ্ছে পরন্ত বস্তু। এখন উপর থেকে যে তুমি একটা বস্তুকে ছেড়ে দিবা, তুমি একটা বস্তুকে এভাবে স্থির রেখে এমনি ছেড়ে দিতে পারো, অথবা একটা নির্দিষ্ট বেগে এমনি ডিল দিয়ে নিচের দিকে ছেড়ে দিতে পারো। তো গ্যালিলিও যে পরন্ত বস্তু 3টা সূত্র দিয়েছে, এই সূত্রগুলো কাজ করবে শুধুমাত্র যদি বস্তুগুলোকে এমনি স্থির অবস্থান থেকে ছেড়ে দাও সেক্ষেত্রে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার কোনো বাধা থাকতে পারবে না। কিন্তু বাস্তবে আমরা যখন একটা বস্তুকে ছেড়ে দেই সেখানে বাতাসের বাধা কাজ করে। আমরা প্রথম সূত্রটা কি সেটা দেখবো, সেটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায়
যদি আমরা একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তুকে ছেড়ে দিই, তাইলে ভারী বস্তু এবং হালকা বস্তু সমান সময়ে মাটিতে পড়বে, অর্থাৎ মাটিতে আসতে তারা একই সময় লাগবে, একই সময়ে মাটির উপর পড়বে। ধরো ছাদ থেকে আমি একটা পালক ফেললাম, ছাদ থেকে একটা পালক এবং একটা পাথরকে আমি একই সময় ছেড়ে দিলাম। যদি এই দুইটা শর্ত প্রযোজ্য হয়, দুইটা শর্ত মানা যায়, তাইলে পাথর এবং পালকটা একই সময়ে মাটিতে পড়বে। কিন্তু বাস্তবে কি হয় না, এমনটা ঘটে না। যে বাস্তবে দেখা যায় পাথরটা আগে পড়ে, পালকটা ধীরে ধীরে আস্তে আস্তে পড়ে। এর কারণ কি? এর কারণ কি দেখো, যেখানে শর্ত ছিল দুইটা, একটা হচ্ছে স্থির অবস্থা থেকে, তা আমি স্থির অবস্থা থেকে ফেলছি পালক এবং পাথরটা। আরেকটা শর্ত ছিল যে বিনা বাধায় পড়তে হবে, কোনো ধরনের বাধা কাজ করতে পারবে না এই দুইটা বস্তুর উপর। কিন্তু বাস্তবে বাতাসের বাধা কাজ করে। আমি যখন একটা পাথর এবং একটা পালককে ছাড়বো, তখন পালকের উপর বাতাসের বাধাটা অনেক বেশি কাজ করে, সেজন্য পালকটা নিচে আসতে অনেক সময় নেই। আর পাথরের উপর বাধাটা কম কাজ করে, পাথরটা আগেই পড়ে যায়। তো এটাই হচ্ছে প্রথম সূত্র বলছে। দ্বিতীয় সূত্র বলছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় যদি একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার যে বেগটা, সেই বেগটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। অর্থাৎ বি সমানুপাতিক টি। একটা কিছু যখন আরেকটা কিছুর সাপেক্ষে সাথে সাথে বৃদ্ধি পায়, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, তখন আমরা সেটাকে সমানুপাতিক চিহ্ন দ্বারা প্রকাশ করি। যেমন এখানে ভি সমানুপাতিক টি, এটা বোঝাইতেছে যে সময় বাড়ার সাথে সাথে বিটাও বাড়বে, এই জিনিসটা বোঝাইতেছে। একটা বস্তুকে যখন আমি উপর থেকে ছাড়বো, নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, পৃথিবীর আকর্ষণ বল কাজ করবে, বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। যত নিচের দিকে যাবে, পৃথিবীর আকর্ষণ বল তত বেশি কাজ করবে, বস্তুর বেগ তত বাড়তে থাকবে। অর্থাৎ সময় যত অতিক্রম হবে, তার বেগ তত বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে গ্যালিলিও তার দ্বিতীয় সূত্রে বলছে। আর গ্যালিলিও তার তৃতীয় সূত্র বলছে যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় যখন একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তখন সে যে দূরত্বটা অতিক্রম করে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক, আর দূরত্বটা হচ্ছে সরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রেও সময় বাড়ার সাথে সাথে তোমার দূরত্বটা বাড়বে। এর দুইটা সূত্র থেকে আমরা দুইটা সূত্র দাঁড় করাতে পারি। যখনই এরকম সমানুপাতিক চিহ্ন থাকবে কোনো কিছু, তখন আমরা যে উভয় পাশে সমান চিহ্ন দিয়ে এই যে এভাবে দুইটা টান দিব। এখানে দেখো বি এবং টি দুইটাই উপরে আছে, বি এবং টি দুইটাই উপরে আছে। অর্থাৎ এটার নিচে মনে মনে তোমার 1 বলতে পারো, টি এর নিচেও মনে মনে 1 আছে। তো এই 1 নিয়ে আমাদের কোনো কাজ নাই, বি টি উভয় উপরে আছে। তো আমরা এভাবে লিখতে পারি যে বি1 উপরে টি1, নিচে বি2, নিচে টি2। অর্থাৎ এটা একটা সূত্র, v1/v2 সমান t1/t2। তোমাকে যদি বলে যে t1 একটা সংখ্যা দিয়ে দিল, এত সেকেন্ড পর কোনো বস্তু এত বেগ লাভ করে, v1 বেগ লাভ করে, এত সেকেন্ড পর t2 সেকেন্ড পর সে কত বেগ লাভ করবে। অর্থাৎ এই চারটা চলকের যে কোনো তিনটা তোমার দেওয়া থাকবে, বাকিটা তুমি সূত্রের মধ্যে বসাই বের করতে পারবা। এটা থেকে আমরা লিখতে পারি, এই তৃতীয় সূত্র থেকেও আমরা আরেকটা সূত্র দাঁড় করাতে পারি। দেখো সমান দিলাম, এই চিহ্ন দিলাম, এইচ উপরে আছে, টি স্কোয়ার উপরে আছে, নিচে মনে মনে 1, নিচে মনে মনে 1। তো এটা হচ্ছে h1 t1 স্কোয়ার h2 t2 স্কোয়ার। অর্থাৎ এই সম্পর্ক থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি, আর এই সম্পর্ক থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। তো সূত্রগুলা খুবই ভালোভাবে পড়বা, আমরা যখন অঙ্ক করব তখন বিস্তারিত দেখব। অর্থাৎ এই দুইটা কীভাবে হলো দেখো, যদি কোনো একটা সম্পর্ক এরকম হইতো যে এক্স সমানুপাতিক 1/y, তাহলে আমরা এই সূত্রটা কীভাবে লিখতাম? তো প্রথমত একটা সমান চিহ্ন দিতাম, এভাবে এভাবে। দেখো এক্স এক পাশে আছে, ওয়াই তার বিপরীত পাশে নিচের দিকে আছে। তার মানে আমরা যদি এখানে x1 দিতাম, y1টা দিতাম নিচে, এখানে যদি x2 হইতো, y2টা হইতো উপরে। অর্থাৎ এই সম্পর্কটা থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি, আর এই দুইটা সম্পর্ক থেকে লিখতে পারি এই দুইটা সূত্র। আশা করি বুঝতে পারছো। তো এখানে আরও কিছু জিনিস আমরা জেনে রাখি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আমরা যখন সরলরৈখিক গতি নিয়ে কাজ করব, যদি প্রশ্নে বলা থাকে যে একটা গাড়ি তোমার স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে,
কি অবস্থান থেকে? স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান। একটা গাড়ি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন তার আদিবেগটা আমরা ইউ সমান 0 ধরতে পারবো। আবার যদি বলে একটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে নির্দিষ্ট সময় পর থেমে যায়, যদি থেমে যাওয়ার কথা বলে তাহলে আমরা তার শেষ বেগটা ভি সমান 0 ধরতে পারবো। এটা হচ্ছে তোমার সরলরৈখিক গতির ক্ষেত্রে। আবার আরেকটা জিনিস দেখো, যে আমরা যখন একটা বস্তুকে নিক্ষেপ করব উপরের দিকে, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সে যত উপরে যেতে থাকবে নিচের দিকে তার উপর একটা বল কাজ করতে থাকবে, ফলে তার বেগটা ধীরে ধীরে কমতে থাকবে। একসময় একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে তার বেগটা 0 হয়ে যাবে। এবং এই যে উচ্চতাটা, এই উচ্চতাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ একটা নিক্ষিপ্ত বস্তুকে নিক্ষেপ করলাম, উপরে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে তার বেগ কমতে থাকলো, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগটা শূন্য হয়ে যাবে এবং পরক্ষণে সে আবার নিচের দিকে ফিরে আসতে থাকবে। তার মানে আমরা যখন সর্বোচ্চ উচ্চতা বের করব তখন তার শেষ বেগটা 0 ধরে নিব। আর নিক্ষেপ বেগ হচ্ছে ইউ হচ্ছে নিক্ষেপ বেগ, যে বেগে নিক্ষেপ করলাম। বি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগ, ভি সমান 0। আবার প্রশ্ন যদি যে এরকম তো আমরা দেখব যে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলো, আবার তা যে একই অবস্থানে ফিরে আসলো, সেক্ষেত্রে এইচটা হবে 0, এইচ সমান 0। এইচ হচ্ছে সরণ, আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্য। যেহেতু নিক্ষেপ করার পর উপরে উঠে আবার একই অবস্থানে ফিরে আসে, সেক্ষেত্রে এইচ হবে 0। এটা আমরা ম্যাথ করার সময় দেখব বিস্তারিত। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যে কোনো মতামত তোমরা কমেন্টে লিখতে পারো।